গ্রামের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত অঞ্চলে এখানে খুব ভালো লাগে আমার কাজ করার জন্য। অবহেলিত স্টুডেন্টের সাথে কাজ করতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ছাত্রদেরকে যদি একটু ভালোভাবে নার্সিং করে যদি তাদেরকে যদি একটু এফোর্ট দেওয়া যায়, তারাও জাতীয় পর্যায়ে এবং দেশের বিভিন্ন দপ্তরে তারাও ভালো করতে পারে এবং করে আসছে। তারা ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে আজকে যারা সরকারের বিভিন্ন সচিবালয় আছেন, বিভিন্ন পদ পদবিতে আছেন, বড় বড় পদমর্যাদা নিয়ে আছেন, তাদের ৮০% এই গ্রাম থেকে উঠে আসে। বর্তমানে এই হার যদিও কিছু কমেছে, তো আমার মনে হয় যারা এনটিআরসি সহ সরকারের যে রিক্রুটিং সংস্থা আছে, যদি মেধাবী টিচারদেরকে যদি কীভাবে ছড়িয়ে দেওয়া হয় গ্রামগঞ্জে, তাহলে সারা দেশের যে মেধাবী শিক্ষকের যে একটা সমন্বয়টা থাকবে এবং কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে যদিও খুবই ভৌগোলিক অবস্থানের কারণে জীবনযাত্রা কষ্টের হয়, তথাপি আমি মনে করি যদি সরকার এইভাবে এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে সারা বাংলাদেশে এখন যেভাবে ছড়িয়ে দিচ্ছেন, একটা সুষম বন্টন হবে মেধাবী শিক্ষকের আমি মনে করি। তো এটা আসলে আমরা আরও আগেই মনে করেছি যে এই যদি প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে যদি ভালো শিক্ষা দেওয়া যায়, এখানে অনেক মেধাবী ছাত্র আছে, সঠিক গাইডলাইন দেওয়া যদি যায়, তারাও এক পর্যায়ে ভালো করবে বলে আমার বিশ্বাস। তাছাড়া গ্রামের প্রাকৃতিক পরিবেশে কোলাহল এবং দূষিত পরিবেশ থেকে অনেকটা নির্মম পরিবেশে কাজ করার জন্য নিজেকে খুব ভালোই লাগতেছে এবং ইনশাল্লাহ নির্বিঘ্নে কাজ করে যাচ্ছি। গ্রামে কাজ করার মধ্যেও একটা মজা আছে, সেই হিসেবে করে যাচ্ছি এবং যতদিন চাকরি গেছে করে দেব। করে বিদ্যালয় পড়ে আছেন এবং নারী জাতির পক্ষ থেকে আপনার নিকট কৃতজ্ঞ। আপনি একজন প্রবীণ বর্ষীয় শিক্ষক হিসেবে আপনার সফলতার দিকগুলো একটু আলোচনা করবেন। এটা আত্মপক্ষ সমর্থনের মতোই, তো সেটা গ্রামগঞ্জে যাদেরকে নিয়ে কাজ করেছি বিগত 15 বছর, তারাই বলবে কি কাজ করেছি। তবু আমার যেটা আত্মবিশ্বাস, আমার কাছে মনে হচ্ছে যে এই বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার পরিবেশ, শিক্ষা যে মানোন্নয়নের যে পরিবেশগুলো কিছুটা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। এখানে পাশের হার হয়তো আমি একসময় এসে 50-এর নিচে পেয়েছি, কিন্তু ইনশাল্লাহ এখন পাশের হার 90%, 70, কখনো 90, 97, 98। তো এবছর একটু কম হয়েছে, 77% রেজাল্ট হয়েছে। এই বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমেও আমার ছেলেরা অনেক সফলতা অর্জন করেছে। তারা বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন বিতর্কমূলক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই বিদ্যালয় থেকে রাষ্ট্রপতি পুরস্কার, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার আমরা অন্তত 6-7 বছর পেয়েছি। এই বছর আমাদের একটা ছেলে রাষ্ট্রীয় পুরস্কার পাবে, সে মনোনীত হয়েছে। স্কাউটিংয়ে অত্যন্ত বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে এই বিদ্যালয়টি। সাংস্কৃতিক অঙ্গনে, খেলাধুলা অঙ্গনেও যথেষ্ট ভালো করতেছে আগের তুলনায়। তো সব কিছু সফলতা বিফলতা নিয়ে আসি। তা আমার যেটা আত্মবিশ্বাস, একেবারে প্রত্যাশা 100% পুরো না করতে পারলেও কাছাকাছি পর্যায়ে আছে বলে আমি মনে করি। জনাব, আপনার বিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি যথেষ্ট ছাত্র দেখা যাচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে এই যুগের মেয়েরা লেখাপড়া করে সামাজিক জীবনযাত্রায়, চাকরির ক্ষেত্রে অথবা দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারবে বলে মনে করেন? আর এক উদ্দেশ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাই বলেন, দারিদ্র্য বিমোচনের হাতিয়ারে হল শিক্ষা। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী,
তো এই কোনো দেশে বা আমাদের দেশে বা কোনো দেশে নারীদেরকে পিছনে রেখে জাতীয় উন্নয়ন কখনো সম্ভব নয়। সমাজ, রাষ্ট্র, গ্লোবালাইজেশন সব কিছু মিলে একটা দেশকে উন্নত করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকে এগিয়ে আসতে হবে। এই বিষয়টা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন পজিটিভ পদক্ষেপের কারণে এখন একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে নারী শিক্ষা। আমরা এখন নারীদেরকে শুধু যে ঘরের ঝি কন্যার কাজে দেখতে পাই তা না, আমাদের মেয়েরা এখন হেলিকপ্টার চালাচ্ছে, আমাদের মেয়েরা এখন ড্রাইভিংও করতেছে, তারা সাঁজে যাচ্ছে, তারা এই যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন আপনি যদি পরিসংখ্যান নেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে আছে। চাকরির বাজারে বিসিএস যদি আপনি পর্যবেক্ষণ করেন সেখানে অনেক নারী কর্মকর্তাই এখন পুরুষের চেয়ে এগিয়ে আছে। তো এতে করে সমাজ, রাষ্ট্র, পরিবার সব জায়গায় একটি উন্নয়নের ছাপ পড়েছে। সমাজে নারীদেরকে যদি এভাবে এগিয়ে নেওয়া যায়, ইনশাল্লাহ আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, বহির্বিশ্বে বলেন, যে আন্তর্জাতিক পর্যায়ে বলেন, আমরা সারা বিশ্বের দরবারে একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো এবং অহংকারের সাথে বলতে পারবো নারী পুরুষের যে বৈষম্য দূর হওয়ার হয় আমরা আজকে এ পর্যন্ত পৌঁছেছি এবং এটা অব্যাহত থাকলে অচিরেই আমরা মধ্যমায়ের একটা দেশে পরিণত হতে পারবো ইনশাল্লাহ, এটা আশা করতে পারি। একেবারেই সঠিক বলে আমি মনে করি, কারণ আমরা এখন শ্রেণীকক্ষে যদি যাই আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের উপস্থিতি বেশি। আমার বিদ্যালয়ে 800 ছাত্র আছে আর ছাত্রীর সংখ্যা প্রায় 900-এর অধিক। এই মায়েরা যখন শিক্ষিত হয়েছে, যার কারণে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়েছে। হয়তো ছেলেদের সংখ্যা কম কেন, কিছু কিছু পারিবারিক কারণে, অসচ্ছলতার কারণে কিছু কিছু ছাত্র তারা কর্মজীবনে প্রবেশ করে ফেলে। তাদের যে বয়সে কর্মজীবনে যাওয়ার কথা তার পূর্বেই কিছু ড্রপ আউট হয়ে যায়। তারা আর্থিক কারণে তারা কর্মজীবনে চলে যাচ্ছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে সেলফ এমপ্লয় হিসেবে তারা তাদেরকে প্রতিষ্ঠিত করতে চলেছে এবং ছোটোবেলা থেকেই মনে হয় এই প্রবণতাটা একটু দেখা যাচ্ছে। তো মেয়েদের তারা যেহেতু আমাদের দেশের সামাজিকতার প্রেক্ষিতে এখনও প্রাইভেট জব বলেন বা একেবারে অ্যাভেলেবেল জবে মেয়েরা এখনও অত একটা আগ্রহী নয়। তারা মাঠে, যেহেতু মাঠ পর্যায়ে মাঠে ঘাটে তারা অত একটা সোশিও বেড়ানির আমাদের গ্রামের সমাজের সেই সংস্কার নেই বিদায় তারা খুব স্কুলে চলে আসছে, লেখাপড়া করছে এবং ঘরে বসেই তারা সার্বক্ষণিক লেখাপড়া করতে পারতেছে এবং শিক্ষিত মায়েরাই তাদের সন্তানকে এই শিক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। দেশের গত 20 বছরের তুলনায় বর্তমানে আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, যার কারণে খুব সহজেই এখন আর মেয়েদের পিছনে বিনিয়োগ করা মায়েরাও এটা বোঝা মনে করে না এবং সমাজও এটা বোঝা মনে করে না। তারা ভাবছে যে ছেলে হোক মেয়ে হোক একটা জাতি, আমার একটা সম্পদ ছেলে মেয়ে, তাকে যদি লেখাপড়া করে দিতে পারি সে তার নিজে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করে নিতে পারবে। এই অবস্থান থেকে লক্ষ্য থেকে তার মায়েরা ইনভেস্ট করতেছে। তারা এখন আর ওই শিশুশ্রম কিংবা যে মেয়েদেরকে একেবারে বাল্যবিবাহের চিন্তা না করে তাদেরকে মানুষের মতো মানুষ করার চিন্তাই এখন মায়েদের মধ্যে বেশি কাজ করে। এই কারণেই যে এই নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের আরেক কারণ। বাংলাদেশ সরকার বাহাদুর কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা শিক্ষকরা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন, আরও ব্যবহার করতে পারতেন বলে মনে হয়? আমাদেরও দীর্ঘদিনে কিছু দাবি দেওয়া আছে। আমাদের আসলে যে আর্থিক সুবিধা আমরা পাই, সমাজে যে পরিমাণ টাকা ছড়াছড়, সেই ধরনের আমরা শিক্ষকরা অত্যন্ত নিরীহ বললেই চলে। আমাদের যে ন্যায্য কতগুলো সরকার বিভিন্ন সংস্থাকে যেভাবে দিয়ে থাকে, আমাদের ঈদ বোনাস, আমাদের ইনক্রিমেন্ট, আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলো এখনও আগের মতো রয়ে গেছে, অত্যন্ত নগণ্য, এটা বলারও মতো না। আপনার
2002 সালে 25% বোনাস নিয়ে তারা শুরু করে, কিন্তু এখনও সে 25% বহাল আছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে এই সমস্যাগুলোর সমাধান অনেক কিছুই সম্ভব হয়ে যাবে। তাছাড়া আরও কিছু বিষয় আছে, ঘন ঘন বই পরিবর্তন করা, ক্যারিকুলাম বিনা কারণে জটিল করে ফেলা, ক্যারিকুলামকে আরও সহজ করা, ঘন ঘন বই পরিবর্তন না করা, যেই সকল বিষয়ে বিশ্বের শ্রমবাজারের চাহিদা আছে, শ্রমবাজারের চাহিদার সাথে সঙ্গতি রেখে যদি ক্যারিকুলাম প্রণয়ন করা হয়, এই যে ড্রপ আউটের সংখ্যাটা অনেক কমে যাবে বলে আমি মনে করি। আমাদের অনেক ছাত্রছাত্রী তারা বিদেশে যায়, তারা অনেক শ্রমিক বিদেশে যায়, তাদের কোনো দক্ষতা নেই, তারা আলাদা কোনো ইনস্টিটিউট থেকে তাদের কোনো ট্রেড নেওয়াটা সংখ্যাগত কম। যদি বিদ্যালয়গুলোতে যদি ওইরকম শ্রমবাজারের সাথে সঙ্গতি রেখে যদি সিলেবাস প্রণয়ন করে, তাহলে মনে করি এই বর্তমান যোগ উপযোগী শিক্ষা করে, তাহলে অনেকটাই উপকৃত হবে। বিশেষ করে যারা 10ম শ্রেণীতে ঝরে যায়, তাদেরকে যদি কিছু আপনার ট্রেডের উপরে প্রশিক্ষণ দেওয়া হয় বা একটা ওইভাবে যদি ক্যারিকুলাম বিন্যস্ত করা হয়, তাহলে তারা এই লব্ধজ্ঞান নিয়ে বিদেশে তারা অনেক ভালো বেতন পাবে এবং দেশেও তাদের অনেক তাদের অনেক